রাজা সারতে আমি আর চাই না, আমাকে তোমরা ছেড়ে দাও। যেখান থেকে এসেছি সেইখানেই ফিরে যাই। বুদ্ধিমান লোকেদের একটাই খেলা আছে, সেটি হলো দাবা। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আজকে আমাদের আড্ডা অত্যন্ত বিশেষ একজন মানুষকে নিয়ে, উত্তম কুমার। সামনেই উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী। আজকে আমরা অতিথি হিসেবে এত স্পেশাল একজন মানুষকে পেয়েছি, বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক। দিদি, আপনাকে স্বাগত বর্তমানে। নমস্কার। বাসবীদি স্বপরিচয়ে স্বপরিচিত তো বটেই। বাসবীদির বাবা ভানু বন্দ্যোপাধ্যায়। সুতরাং বাসবীদির ছোটোবেলায় কেটেছে যেসব মানুষগুলোকে ঘিরে তার ছোটোবেলা, উত্তম কাকু তাদের মধ্যে অন্যতম। আজকে সেই উত্তম কাকুকে একটু আমরা জানার চেষ্টা করব। দিদি, শতবর্ষ উত্তম কুমারের, এটা তো অত্যন্ত গর্বের, আনন্দের, শুধু বাঙালি বলে নয়, সারা বিশ্বের কাছে। এবং আপনি এমন একজন মানুষ যিনি তাকে দেখেছিলেন। আপনার প্রথম স্মৃতি কোন বয়সে? আসলে আমি জন্মানোর পর থেকেই তো উনি আসা যাওয়া করেন, কিন্তু আমি সেদিনই বলছিলাম একজনকে যে এটা আমার যেটা খুব মনে দাগ কেটে আছে, সেটা আছে যে আমরা যেখানে থাকতাম সেটা একটা বড় ঘর ছিল, আর একটা মেজেডেন্ট ফ্লোর, মানে ওই গ্যারেজের ওপরে যে ঘর, সেই ঘরটাতেই কিন্তু মা বাবা থাকতেন তখন। তো আমার মনে আছে যে উত্তম কাকু এলেন এবং এতই সাদাসিধে মানুষ ছিলেন উনি বসলেন। আর আমার মা খুব সুগায়িকা, মার অনেক ক্যাসেট আছে, প্লেব্যাক করেছেন। মাকে একটা গান তুলিয়ে দিলেন উনি, সেই গানটা মা পরের দিন রেডিওতে গিয়ে গাইলেন। তো এই স্মৃতিটা একদম ছোট বয়সের, এটা মনে আছে আমার আর কি। আচ্ছা, উত্তম কুমার তিনি তো আইকন আমাদের কাছে, একদম। কিন্তু আপনার কাছে উত্তম কাকু। মাঝে মাঝে উত্তম কুমার, সেই ঘটনা বলি তোমায়। মানে উত্তম কুমার করতে গিয়ে কি বিপদে পড়েছি আমি। আচ্ছা। হলো একটা ঘটনা অনেক জায়গায় বলেছি, সেটা হলো একটা প্রদর্শনী ম্যাচ হচ্ছিল, ক্রিকেট ম্যাচ, বম্বে আর কলকাতায় প্লেয়ারদের, যদি মনে থাকে তোমার। সেখানে উত্তম কাকু সাদা শার্ট প্যান্ট পরে বসে আছেন, বুঝতেই পারছো কেমন দেখাচ্ছে। তো আমরা গ্যালারিতে বসে কথা বলছি কয়েকজন মিলে, টল্প হয়ে গেছে। তারপরে যখন বাড়ি ফিরছি তখন দেখলাম বাবা ভীষণ গম্ভীর। তা আমি ঠিক বুঝতে পারছি না যে বাবা অত গম্ভীর কেন, কারণ বাবা কখনো গম্ভীর হয়ে থাকতেন না। তো আমি যখন বাড়ি ফিরলাম তখন মা এলেন, শান্তশিষ্ট মানুষ। মা এসে বললেন, তুমি আজকে একটা অন্যায় করেছো। আনলাম, কি করেছি? বললেন, তুমি উত্তম বাবুকে প্রণাম করনি। আনলাম, না। বললেন, কেন? আনলাম, তখন তো আমি উত্তম কুমারকে দেখছিলাম, উত্তম কাকুকে দেখিনি, প্রণাম করতে ভুলে গেছি। তো সেই জন্য সেই মুহূর্তে তিনি উত্তম কুমার ছিলেন, কারণ আমিও তো অন্য সব ভক্তদের মতন তার দিকে মুগ্ধ নেত্রে তাকিয়ে আছি। একদমই তাই। উত্তম কুমার আপনাকে কি বলে ডাকতেন? ভুটি, আমার ডাকনাম ভুটি। তাই সারা মানে জগৎ, শিল্প জগতে যতজন আছে সকলেই আমার ভুটি বলে। দিদি, ছোটবেলাটা কিরকম ছিল? আপনি কি বাবার সঙ্গে যেতেন স্টুডিও পাড়ায়? হ্যাঁ, আমি খুব স্টুডিও ঘুরে বেড়াতাম। আর সব থেকে মজার হলো, আমার যখন 2.5 বছর বয়স তখন কিন্তু আমি 2টো ছবিতে একসঙ্গে কাজ করেছি। আচ্ছা। একটার নাম অর্ধাঙ্গিনী আর একটার নাম শুভরাত্রি। আচ্ছা। আর অর্ধাঙ্গিনীতে আমার মহানায়িকা সুচিত্রা সেনের ভাইয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল। তারপর থেকেই আমি বাবার সঙ্গে খুবই বড় হয়েও, মানে আমার প্রাক বিবাহিত জীবনটা বলতে পারো, আমি খুব স্টুডিওতে যেতাম। বাবার যে স্টার থিয়েটারে নাটক করতেন সেখানে যেতাম। আর আমার একটা অদ্ভুত ভালো লাগতো, মানে স্টুডিও পাড়ায় যে ঢুকতাম না, স্টুডিওতে কিরকম একটা অদ্ভুত ফিলিংস হতো, সেটা বলে বোঝানো খুব মুশকিল। মানে একটা নিজেদের জায়গায় চলে এসেছি, সকলেই আমার চেনা। আর আসলে আমাকে নিয়ে সবাই আহ্লাদও খুব করতো, সেটা আমার একটা উপরি পাওনা ছিল। এই যে উত্তম কুমার আপনার কাছে, আপনি উত্তম কাকু বলে সম্বোধন করতেন, স্নেহের সম্পর্ক। তো কোনো ঘটনা মনে পড়ে? মানে উত্তম কুমার যেখানে আপনার উত্তম কাকু, তিনি আপনাকে, আপনি বললেন আহ্লাদ দিতেন সকলে, সেই প্যাম্পার করছেন কিছু, এই ধরনের কোনো ঘটনা, কোনো মুহূর্ত? প্যাম্পার ঠিক বলবো না, তবে এই ঘটনাটা খুব উল্লেখ করার মতন। সেটা হলো তখন বোধহয় চৌরঙ্গি ছবির চলছে শুটিং। তো গ্র্যান্ড হোটেলের একটা ঘরে উত্তম কাকু আছেন, আমিও আছি সামনে, আমরা দুজনেই শুধু আছি। উত্তম কাকু
পরে যে শটটা দেবেন সেটা রিহার্সাল করছে। আচ্ছা। আর উত্তম কাকু না যখন খুব মন দিয়ে কিছু করতেন তখন লক্ষ্মী টেরা হয়ে যেত, কিন্তু সেটা ক্যামেরার সামনে হতেন না। কিন্তু তো তখন আমার অবস্থা বুঝতে পারছো, আমি ওনার সামনে বসে আছি আর উনি ওই শটটা রিহার্সাল করছেন। আর উত্তম কাকুর লোক নির্বিশেষে সকলকে জিজ্ঞেস করতেন ঠিক হয়েছে তো, ভাল লাগলো তো, করেই তারপরে বললেন যে চল গুটি অনেকক্ষণ হয়ে গেছে, এবার বেনু মানে সুপ্রিয়া চৌধুরী বেনু খাবার পাঠিয়েছে, চল তুই আর আমি একসঙ্গে খাই। সেটা তো আমার কাছে একটা পরম পরম পাওয়া। আপনাদের দেখা কি মানে কোনো পারিবারিক অনুষ্ঠান? ওনার বাড়ির লক্ষ্মী পুজো অত্যন্ত লক্ষ্মী পুজোয় তো আমরা প্রত্যেকবারই মানে অনেকবারই যাওয়ার কথা মনে আছে। আর ওই দালানে বসে আমরা বসে আছি, উত্তম কাকু এসেছেন, গৌরী কাকিমা নামলেন, এটা তো খুবই পরিচিত, মানে সেটা বহুবারই হয়েছে এই ঘটনাটা। আর লক্ষ্মী প্রতিমার মুখের আদলটা গৌরী কাকিমার মতো। আর গৌরী কাকিমার সঙ্গে তো বাবার খুবই সৌহার্দ্য ছিল, সুতরাং সেই গল্প স্বল্প তখন তো হয়েছে। আপনার বাবার সঙ্গে একেবারে দাদা এবং ভাইয়ের সম্পর্ক, এটা একটা অদ্ভুত যে ভাই দাদা তো বটেই, বাবা তো একদম 6 বছরের ছোট ছিল বাবার থেকে, কিন্তু উত্তম কাকু হলেন ইন্ডাস্ট্রিতে এমন একজন লোক যিনি বাবাকে ভানু দা বলতেন আর তুই বলতেন। সেই সময়টা যখন আপনি ছোট স্কুলে যাচ্ছেন বা আপনার সেই বয়সটা, আপনার স্কুলে এগুলো নিয়ে বন্ধুবান্ধবদের মধ্যে কৌতূহল ছিল যে বাবা অভিনয় করেন? হ্যাঁ, মানে প্রথম তো ভীষণ শুনতে হতো, আর তখন বিরক্ত লাগতো কারণ তখন ছোট ছিলাম। তো পরে বুঝেছি যে এই কৌতূহল সকলের মধ্যেই থাকা স্বাভাবিক। তো ওই একই প্রশ্নের সম্মুখীন এতবার হয়েছে যে এই তোমার বাবা বাড়িতে হাসায়, তখন প্রথম ভীষণ রাগ হতো। তো একদিন বাবাকে এসে বললাম যে বাবা এই প্রশ্নটা এত করে সবাই, আমার ভীষণ বিরক্ত লাগে। তো বাবা তখন বললেন যে কিছুই না, তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করবে যে ওর বাবা কি করে। আমি গিয়ে বললাম যে আমার বাবা জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে, তো বললাম আমার বাবা ডাক্তার, সার্জন। তো বাবা বললেন ওকে জিজ্ঞেস করো ওর বাবা কি বাড়িতে ছুরি কাটা দিয়ে সবসময় ঘুরে বেড়ান, এটা আমার পেশা। তোমার বন্ধুদের বাবারা যেমন কেউ উকিল, কেউ ডাক্তার, কেউ অন্যান্য পেশার সঙ্গে যুক্ত, অভিনয়টাও আমার পেশা। বাড়িতে তো আমি বাবা, বাড়িতে তো আমি ভানু বন্দ্যোপাধ্যায় নয়। ঠিকই। যে উত্তম কাকুকে পারিবারিক পরিসরে কাকু হিসেবে সম্বোধন করছেন, তাকে যখন বড় স্ক্রিনে বড় পর্দায় দেখছেন উত্তম কুমার হিসেবে, এই দুটো ফিলিংকে আলাদা করা ছোট বয়সে বা আর একটু বড় হয়েছেন যখন? ছোটবেলায় তো খুব একটা করতে পারিনি, বড় হয়ে অবশ্যই করেছি। ওই যে বললাম তখন তো একেবারেই অন্ধভক্ত, এবং তখন যখন স্ক্রিনে দেখতাম উত্তম কুমার হিসেবেই দেখতাম। আচ্ছা, উত্তম কুমার কি রাগী ছিলেন? আমি কোনোদিন রাগতে দেখিনি, বরং বলবো রাগী ছিলেন না। কারণ বাবার মুখে একটা পরে গল্প শুনেছিলাম যে কোনো একটা ছবির পর, আমার না মনে থাকে না এগুলো ছবিটার নাম, তো সেখান থেকে বেরোনোর পর দর্শকরা খুব অপমানজনক কথা বলছিল। তো আমার বাবা তো মানে উত্তেজিত জনতা, তো বাবা খুব উত্তেজিত হয়ে পড়ছিলেন। কিন্তু বাবার কাছে শুনেছি যে উত্তম কাকু কিন্তু সারা গাড়িটা যতক্ষণ এলেন একটাও কথা বলেননি বা কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায়নি ওনার মধ্যে। তো সেই জন্য রাগী তো বলতেই পারবো না। তাহলে কি তিনি অভিমানী? অভিমানী ছিলেন ভীষণ, কারণ অভিমান নিয়েও একটা আছে বাবাদের। তুমি নিশ্চয়ই জানো, তুমি পড়েছো যে বাবাদের তো দুটো দল হয়ে গেছিল, আর বাবাকে তো কিছুদিনের জন্য ব্যান করা হয়েছিল। তখন কিছুদিন উত্তম কাকুর সঙ্গে বাবার কথাবার্তা বন্ধ ছিল, তো সেটা বাবার পক্ষেও দুঃখজনক ছিল। কিন্তু তারপরে হঠাৎই একদিন বাবার সঙ্গে দেখা হয়েছে উত্তম কাকুর, তখন উত্তম কাকু বললেন তুমি কেমন আছো, তখন বাবা বললেন আপনি কেমন আছেন। তো তখন উত্তম কাকু বললেন কি তুমি আমাকে আপনি বলছো কেন, বলে তুই যেদিন আমায় তুমি বলছিস তাই জন্যই আমি আপনি বলছি। ব্যাস ভাব হয়ে গেল, ওই অভিমানটুকু ছিল আর কি, তাই জন্যই প্রথমটা তুমি বেরিয়ে এসেছিল। কিছুদিনের গ্যাপ ছিল তো, ঠিকই, তো অভিমানী তো ছিলেন। ঠিকই। এই যে এখন টলিউড ইন্ডাস্ট্রিতে ব্যান কালচার নিয়ে আমরা এত কথা শুনি, এত খবর হয় এগুলো নিয়ে, এত বছর আগে যখন ভানু বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, উত্তম কুমার কাজ করছেন, তখনও ইন্ডাস্ট্রির একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়েছিল এবং এরকম একটা সমস্যা সেই সময়কার যারা অভিনেতা নায়ক তারা ফেস করেছিলেন। সেইটার আঁচ বাড়িতে পড়তে দেখেছিলেন আপনি?
সত্যি কথা বলতে তখন বাড়িতে বুঝতে পারিনি, কিন্তু পরবর্তী জীবনে বাবা স্ট্রাগল তো করতেই হয়েছে, কারণ বুঝতেই পারছো যে সিনেমা হঠাৎ বন্ধ হয়ে গেল। তো কিন্তু বাবার ভাগ্য খুব সুপ্রসন্ন ছিল যে বাবা এতক্ষুনি যাত্রা দল শুরু করেছিলেন। তো এবং সেটা খুবই সাফল্য লাভ করেছিল। তো সেই সময়টা তো সেই স্ট্রাগলটা বুঝতে পেরেছিলাম যে সেটা বাবার উপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু সেটা নিয়ে বাড়িতে খুব একটা আলোচনা করতে কিছু হতো না। একে অপরের ক্রাইসিসে ভানু বন্দ্যোপাধ্যায় এবং উত্তম কুমার নিজেদের মধ্যে আলোচনা করতেন। হ্যাঁ, ওটা ওদের মধ্যে খুব হতো, কিন্তু ওই যে বললাম যে বাবা বাড়িতে এসে কিছু বলতেন না, মানে আজকে আমি উত্তমকে এটা বললাম বা আজকে উত্তমেই বললো, এরকম ধরনের কোনো কথাবার্তা কিন্তু হতো না। কিন্তু আমি জানতাম, আমরা পরে জানতাম, পরে শুনেওছি যে বাবা প্রচুর কাজে প্রচুর ইয়েতে পরামর্শ দিতেন উত্তম কাকুকে, এবং উত্তম কাকু খুব মন দিয়ে সেটা নিজের দাদারা বললে যেরকম হয় ঠিক সেরকম ভাবেই শুনতেন। উত্তম কুমার যখন ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ময়রা স্ট্রিটে, আপনারা তো বৃহত্তর পরিবার, আপনাদের কাছে এই বিষয়টা কিরম ভাবে ছিল, মানে আপনারা কিভাবে দেখেছিলেন? আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ স্বাভাবিকভাবেই গৌরী কাকিমাকে ছোটোবেলা থেকে দেখে আসছি। আর বাবার যে ভালো লাগেনি, বাবা সেটা উত্তম কাকুকে স্পষ্টই বলেছে। আমার বাবা ভীষণ স্পষ্ট বক্তা ছিলেন, সকলের মুখের ওপর যা মনে হয় বলে দিতেন। তো সেটা নিয়েও একটা আছে যে বাবার কতটা খারাপ লেগেছিল যে বাবা সেটা করছে না। আমার যখন বিয়ে হয় তখন বাবা নেমন্তন্ন করতে গেছেন ময়রা স্ট্রিটের বাড়িতে, গিয়ে দুটো কার্ড দিয়েছেন, একটা উত্তম কাকুকে, একটা বেনু পিসিকে। তো বেনু পিসি বলছেন, ভানুদা আমাদের তো একটা কার্ড দিলেই তুমি পারতে, দুটো কার্ড দিলে কেন? তো বাবার স্বভাব সিদ্ধ যেরকম সহজ ভঙ্গিতে বললেন, না রে তরে এখন আমি মিসেস চ্যাটার্জি বললাম আনতে পারুন না, আমি গৌরীরে গিয়ে দিয়ে আসছি অনেক আগে। তো সুতরাং উত্তম কাকু জানে যে বাবা এরকম কথাই বলবেন, সুতরাং উনিও তার থেকে কোনো বিব্রত বোধ করতেন না। 24শে জুলাই 1980, সেটা তো একটা সাংঘাতিক দিন আমাদের সকলের জন্য। আপনারা যখন খবরটা প্রথম পেলেন, আপনাদের কে খবর দিয়েছিল? আমি খবর পেয়েছিলাম একজন ওনার সহশিল্পীর কাছ থেকে, যার সঙ্গে উনি সেদিন শুটিং করছিলেন, তিনি সেই আমার খবরটা দিয়েছিল। আর বাবা তো তার আগেই খবর পেয়ে গেছিলেন, বাবা বোধহয় কোথাও শুটিং করছিলেন বা কিছু, খবর পেয়েছিলেন। তো যে কোনো নিজের লোক, নিজের কাকা চলে গেলে যে অনুভূতিটা হয়, অবশ্যই সেটা হয়েছিল, কারণ অত অল্প বয়সে তো যাওয়ার কথা না, সেই বয়সে চলে যাওয়া ওনার মতো একজন। সুতরাং বাবার ওপর দিয়ে প্রচণ্ড একটা ঝড় বয়ে গেছিল, আর আমাদের তো লেগেইছিল। বাবা কি প্রকাশ করে ফেলতেন, মানে নিজের কষ্টগুলো? ওটা একটু প্রকাশিত হয়েছিল, একটু প্রকাশ পেয়েছিল, যে অতটা ভেঙে পড়া আর কি, মানে অযোধ্যারায় কাঁদছিলেন এরকম বলবো না, কিন্তু অসম্ভব ভেঙে পড়েছিলেন, অসম্ভব ভেঙে পড়েছিলেন, এবং পরবর্তী জীবনেও ওইটা মানে অসম্ভব মিস করতেন ওনাকে। জুটি হিসেবে উত্তম কুমারের সঙ্গে বহু নায়িকা কাজ করেছেন, এবং এক একজনের জুটির ম্যাজিক বোধহয় এক এক রকম, কিন্তু ওই কনস্ট্যান্ট ধ্রুবতারাটি হচ্ছেন উত্তম কুমার। তো আপনার দর্শক হিসেবে যদি জিজ্ঞেস করি, কোন জুটিকে সবচেয়ে ভালো লাগে? অভিনয়ের দিক থেকে না রোম্যান্টিক? আপনি যেটা বলবেন। রোম্যান্টিক দিক থেকে তো সুচিত্রাদির সঙ্গে ছাড়া ভাবতেই পারবো না, কারণ ওদের দুজনের ওই যে তাকানো, সেই তাকানো আজও দেখলে বুকের মধ্যে কিরকম গুড়গুড় করে। এই বুকের মধ্যে গুড়গুড় করা ফিলিংটা না আজকালকার দিনে বাচ্চারা বুঝবে না, আমাদের সময় হতো শুধু। কিন্তু অভিনয়ে আমি বলবো সৌতোষী সঙ্গে উত্তম কাকুকে আমার অসম্ভব ভালো লাগতো, অসম্ভব সিং দুজনের মধ্যে ছিল, এবং কেমিস্ট্রি তো আমার খুব ভালো লাগতো। মহানায়কের প্রচুর ছবি, যে কোনো তিনটে যদি বেছে নিতে বলি যে আপনি আবার ফিরে দেখবেন, এরকম যদি অপশন পাওয়া যায়, কোন তিনটে হবে? হ্যাঁ, বলা খুব মুশকিল, কারণ প্রত্যেকটাই দেখতে ইচ্ছে করে। তবে এই মুহূর্তে যখন বলছো তখন মনে পড়ছে 74, ভ্রান্তিবিলাস, সপ্তপদী। বাহ, এই তিনটে দেখতে বললে আবার পুরোটা বসে দেখা যাবে। সবগুলোই আবার পুরোটা দেখতে পাবো, তবে এক্ষুনি এই তিনটের নাম মনে পড়লো। আপনাকে অনেক ধন্যবাদ দিদি, এতটা সময় দিলেন। উত্তম কুমারকে নিয়ে সত্যি আলোচনার তো কোনো শেষ নেই। এই ধরনের আবার অন্য কোনো অতিথির সঙ্গে আমরা উত্তম কুমারকে নিয়ে আলোচনা করব। আপনাদের চোখ থাকুক বর্তমানে। নমস্কার। ফলো করুন বর্তমান।